আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, অনাহারে ৭। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই, প্রধান উপদেষ্টা। নেপালে জেনজি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি, সাগরে ফের লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, অনাহারে ৭। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছেই ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি বোমাবর্ষণের পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত হয়েছেন। এছাড়া শুধু ক্ষুধায় মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪,৭১৮ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ আরও ৭ জন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত একদিনে ৭২ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে, আহত হয়েছেন আরও ৩৫৬ জন। এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৩,৮৫৯ জনে। অনেক নিহত এখনও ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৮৭ জন আহত হয়েছেন। এই নিয়ে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২,৪৬৫ জনে। আহত হয়েছেন অন্তত ১৭,৯৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা যাওয়া ৭ জনের মধ্যে একজন শিশু রয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হবার পর থেকে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৪১১ জনে, যাদের মধ্যে ১৪২ জন শিশু। এর মধ্যে শুধু গত মাসে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর থেকে ১৩৩ জন মারা গেছেন, যাদের মধ্যে ২৭ জনই শিশু। মূলত চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে ২৪ লাখ মানুষের জনপদটি মারাত্মক দুর্ভিক্ষে পতিত হয়েছে। এরপর ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরু করে। নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২,১৭০ জন নিহত এবং ৫১,৮১৮ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ও এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগির কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম ৩টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। ড মোহাম্মদ ইউনুস বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ড ইফতেখারুজ্জামান, ড বদিউল আলম মজুমদার, ড মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। নেপালে জেনজি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি,
সোমবার ও মঙ্গলবার টানা 2 দিনের জেনজি আন্দোলনের পর নেপাল জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী কেবল সরকারি অবকাঠামোতেই 200 বিলিয়ন রুপির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শুধু ভবন নয়, অমূল্য ঐতিহাসিক দলিল দস্তাবিজ ও সরকারি রেকর্ডও ভস্মীভূত হয়েছে। নেপালের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজধানীর সিংহ দরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ভবন নির্মাণে বিলিয়ন রুপি ব্যয় হয়েছিল। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এগুলোকে সাধারণ মেরামতের মাধ্যমে আর চালু করা সম্ভব নয়। পুনর্নির্মাণে 200 বিলিয়ন রুপির বেশি লাগবে। ক্ষয়ক্ষতির সবচেয়ে বড় অংশ ঘটেছে কাঠমান্ডুতে। তবে পোখারা, ইটাহারি, জনকপুর, ধনগড়ি ও বিরাটনগর সহ বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী কার্যালয়, প্রাদেশিক পরিষদ ভবন, কারাগার, থানাসহ অসংখ্য পৌরসভা ও ওয়ার্ড কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্থাপনার পাশাপাশি অরাজক গোষ্ঠীগুলো রাজনৈতিক নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, গাড়ির শোরুম, গণমাধ্যম অফিস, এমনকি স্থানীয় জনসুবিধার অবকাঠামোতেও হামলা চালায়। আন্দোলন সোমবার সহিংস রূপ নেয় যখন পুলিশের গুলিতে 19 জন নিহত হন। পরদিন মঙ্গলবার সকাল থেকেই অরাজক গোষ্ঠী বিক্ষোভে ভিড়কে ব্যবহার করে সরকারি ও বেসরকারি ভবনে অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে, আহতের সংখ্যা কয়েক হাজার। এই ধ্বংসযজ্ঞে নেপালের রাষ্ট্রযন্ত্র প্রায় অচল হয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট তাঁবু থেকে কার্যক্রম চালাচ্ছে, আর সিংহ দরবারের অধিকাংশ কার্যালয় পুড়ে গেছে। পার্লামেন্ট ভবনও সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আইন প্রণেতারা ভবিষ্যতে কোথায় বসবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। একই সময় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা চলছে, কিন্তু মন্ত্রিসভা বৈঠক করার মতো কোনো অক্ষত ভবনই রাজধানীতে অবশিষ্ট নেই। নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, 200 বিলিয়ন রুপির ক্ষতির হিসাব কেবল প্রাথমিক। অবকাঠামো পুনর্নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করতে এর চেয়ে আরও অনেক বেশি খরচ হতে পারে। সাগরে ফের লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি। আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কিছুটা বেড়েছে। রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে কম বেশি বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক অঞ্চলই ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের 51টি পর্যবেক্ষণাগারের মধ্যে 30টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বশেষ 24 ঘণ্টায় 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে ও নওগাঁর বদলগাছিতে। ঢাকায় এ সময় 22 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।